This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. 5ই অগাস্ট দেশ ছেড়ে শেখ হাসিনা চলে যাওয়ার পর বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর ব্যাপক অত্যাচার হয়েছে বলে অভিযোগ উঠেছে। ভারত সরকারের পক্ষ থেকেও এই বিষয়টি নিন্দা করা হয়েছে একাধিকবার। এমনকি অন্তর্বর্তী সরকার গঠনের পর মোহাম্মদ ইউনূসের সঙ্গে কথা বলে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন। রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার সংগঠনের তরফেও উদ্বেগ প্রকাশ করা হয়। সম্প্রতি ডোনাল্ড ট্রাম্পও বাংলাদেশে হিন্দুদের ওপর হামলার ঘটনার তীব্র নিন্দা করেছিলেন। অতিরঞ্জিত বলে গুরুত্ব দিলেন না ইউনূস, কিন্তু কেন? কি অতিরঞ্জিত করা হচ্ছে? রবিবার জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে ইউনূস গোটা বিষয়টিকেই অতিরঞ্জিত বলে উল্লেখ করেছেন। তাঁর দাবি, কিছু ঘটনা ঠিকই ঘটেছে, তবে যতটা বলা হয়েছে সেরকম কিছুই ঘটেনি বাংলাদেশে। অন্তর্বর্তী সরকারের 100 দিন পূরণ উপলক্ষেই জাতির উদ্দেশ্যে ভাষণ দেন মোহাম্মদ ইউনূস। সেখানেই তিনি হিন্দুদের ওপরে হামলার ঘটনাকে অতিরঞ্জিত বললেন। ছাত্র আন্দোলনের জেরে দেশ ছাড়তে হয়েছে শেখ হাসিনাকে। হাসিনা সরকারের পতন, নতুন অন্তর্বর্তী সরকার গঠনের মাঝে টালমাটাল ছিল বাংলাদেশ। সেই অস্থিরতা এখনও কাটেনি। শেখ হাসিনা চলে যাওয়ার পরই বাংলাদেশ জুড়ে আওয়ামী লীগের নেতাদের ওপর হামলার ঘটনা বৃদ্ধি পায়। একই সঙ্গে সংখ্যালঘুদের বাড়ি, দোকানপাট ভাঙচুর থেকে শুরু করে তাদের হত্যার অভিযোগও সামনে আসে। হিংসার কথা স্বীকার করে ইউনূস ঠিক কি জানিয়েছেন? হিংসার ঘটনা স্বীকার করলেও মোহাম্মদ ইউনূস বলেছেন, অশান্তির ঘটনা কিছু যে ঘটেছে তা সত্যি, তবে সংবাদ মাধ্যমে যেভাবে এবং যতটা প্রচার করা হচ্ছে তেমন কিছুই ঘটেনি। আর রইল কথা সংখ্যালঘুদের নিপীড়নের, সেই ঘটনার সঙ্গে ধর্মেরও কোনো সম্পর্ক নেই, পুরোটাই রাজনৈতিক, এমনটাই মত মোহাম্মদ ইউনূসের। আমরা যখন দায়িত্ব গ্রহণ করি বাংলাদেশ তখন সম্পূর্ণ অরক্ষিত একটা দেশ। এই সময় ধর্মীয় সংখ্যালঘুদের মধ্যে অহেতুক আতঙ্ক ছড়ানোর চেষ্টা করা হয়েছে। কয়েকটি ক্ষেত্রে তারা সহিংসতারও শিকার হয়েছেন। কিন্তু এটা নিয়ে যেসব প্রচারণা হয়েছে তা ছিল সম্পূর্ণ অতিরঞ্জিত। অল্প যে সমস্ত সহিংসতার ঘটনা ঘটেছে তার মূল কারণ ছিল রাজনৈতিক। কিন্তু এইসব ঘটনাকে ধর্মীয় আবরণ দিয়ে বাংলাদেশকে নতুন করে অস্থিতিশীল করে তোলার চেষ্টা করা হয়েছে। আপনাদের সবার সহযোগিতায় আমরা দৃঢ়ভাবে এই পরিস্থিতি সামাল দিয়েছি। ভারতের অভিযোগও উড়িয়ে দিয়েছেন মোহাম্মদ ইউনূস। এ প্রসঙ্গে তার ঠিক কি সাফাই? তার বক্তব্য, অন্তর্বর্তী সরকার গঠন হওয়ার আগে পর্যন্ত যে পরিস্থিতি বাংলাদেশে ছিল তা এখন নিয়ন্ত্রণে। যে সমস্ত অভিযোগ এসেছে তার বিরুদ্ধে ব্যবস্থাও নেওয়া হয়েছে, তবে বেশিরভাগ ঘটনাই রাজনৈতিক কারণে ঘটেছে। অধিকাংশ সংখ্যালঘু যাদের ওপর অত্যাচার করার অভিযোগ রয়েছে তারা আওয়ামী লীগের কর্মী সমর্থক। যদিও এই ধরনের ঘটনার নিয়ন্ত্রণে তারা যে পদক্ষেপ নেওয়ার সেটাই নিয়েছেন। ইউনূসের কথা থেকে বলাই যায়, ভারত মূলত যে অভিযোগ করে আসছে তা তিনি উড়িয়েই দিলেন। প্রত্যেকটা হামলার তদন্তেরও নির্দেশ দেওয়া হয়েছে। এই বছর দুর্গাপুজোয় বাংলাদেশে একেবারে অন্যরকম পরিস্থিতি ছিল। অন্য রকমভাবে দুর্গাপুজো হয়েছে ওপার বাংলায়। নিরাপত্তার জন্য কার্যত পাহারা দিতে হয়েছিল দুর্গা মণ্ডপ। তারপরেও হামলা ঠেকানো যায়নি। কমপক্ষে 35 জায়গায় হামলা ভাঙচুরের অভিযোগ সামনে এসেছিল। যদিও ইউনূস বলেন, এবারে দেশ জুড়ে প্রায় 32,000 মণ্ডপে দুর্গাপুজো হয়েছে। শান্তিপূর্ণভাবে যাতে দুর্গাপুজো হয় তার জন্য বিপুল নিরাপত্তার ব্যবস্থাও করা হয়েছিল। হিন্দুদের ওপরে হামলার প্রসঙ্গে অন্তর্বর্তী সরকারের প্রধান বলেন, হিন্দু সম্প্রদায়ের ওপর প্রত্যেকটা হামলার ঘটনার তদন্তে নির্দেশ দিয়েছি আমরা। আমাদের সরকার সমস্ত সংখ্যালঘুদের সুরক্ষা ও নিরাপত্তা দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের দায়িত্ব গ্রহণের 2 মাসের মাথায় দেশে দুর্গাপূজা উদযাপিত হয়েছে প্রায় 32,000 পূজা মণ্ডপে। দুর্গাপূজা উপলক্ষে নির্বাহী আদেশে একদিন অতিরিক্ত ছুটি ঘোষণা করা হয়, যা উৎসবের আমেজকে অনেক গুণ বাড়িয়ে দেয়। দুর্গাপূজাকে ঘিরে আমরা ব্যাপক নিরাপত্তা প্রস্তুতি নিই, যার ফলে দেশের হিন্দু সম্প্রদায় নির্বিঘ্নে তাদের উৎসব পালন করেছে। আমরা দায়িত্বে আসার পর যে অল্প কিছু ক্ষেত্রে তারা সহিংসতার শিকার হয়েছেন, আমরা তার প্রতিটি ঘটনার তদন্ত করেছি। শুধু হিন্দু সম্প্রদায় নয়,
দেশের কোনো মানুষই যাতে কোনো রকম সহিংসতার শিকার না হয় সেজন্য আমরা যথাসাধ্য চেষ্টা করছি এবং সবসময় সে চেষ্টা করে যেতে থাকব। শেখ হাসিনাকে ফেরত চাইবেন ইউনূস, ফেরত কি পাবেন তিনি? সোমবার বাংলাদেশে জুলাই অগাস্ট গণহত্যার বিচার শুরু হচ্ছে শেখ হাসিনাকে ছাড়াই। হাসিনা সহ ৪৫ জনের বিরুদ্ধে ঢাকার আন্তর্জাতিক অপরাধ আদালতে মামলা দায়ের হয়েছে। সোমবার বাংলাদেশে পুলিশ অভিযুক্তদের মধ্যে ১৪ জনকে সশরীরে হাজির করবে। ইউনূস জানান, শীঘ্রই ভারতের কাছ থেকে শেখ হাসিনাকে তারা ফেরত চাইবেন। স্বৈরশাসনে বিপর্যস্ত এই দেশকে আমাদের সবাইকে মিলে পুনর্গঠন করতে হচ্ছে। জুলাই আগস্ট বিপ্লবের পর আমরা এমন একটি দেশ হাতে পেয়েছি যার সর্বত্র ছিল বিশৃঙ্খলা। স্বৈরশাসন টিকিয়ে রাখতে আইন শৃঙ্খলা বাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়া হয়েছিল। বিপ্লব চলাকালে প্রায় ১৫০০ ছাত্র শ্রমিক জনতার শহীদে মৃত্যু হয়। আমাদের সরকার প্রতিটি মৃত্যুর তথ্য অত্যন্ত যত্নের সাথে জোগাড় করছে। এই বিপ্লবে আহত হয়েছে ১৯,৯৩১ জন। আহতদের জন্য ঢাকার ১৩টি হাসপাতাল সহ বিভিন্ন বিশেষায়িত হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। প্রতিদিনই তালিকায় আরও নতুন নতুন শহীদের তথ্য যোগ হচ্ছে, যারা স্বৈরাচারের আক্রোশের শিকার হয়ে এই পৃথিবী ছেড়ে চলে গেছেন। প্রতিটি হত্যার বিচার আমরা করবই। জুলাই আগস্ট হত্যাকাণ্ডের বিচারের যে উদ্যোগ আমরা নিয়েছি তার কাজও বেশ ভালোভাবে এগিয়ে যাচ্ছে। পতিত স্বৈরাচার শেখ হাসিনাকেও আমরা ভারতের কাছ থেকে ফেরত চাইব। কেবল জুলাই আগস্ট হত্যাকাণ্ডই নয়, আমরা গত ১৫ বছরে সব অপকর্মের বিচার করব। অসংখ্য মানুষ গুম হয়েছে, খুন হয়েছে। এই সময় আমরা গুমের তদন্তে একটা কমিশন গঠন করেছি। কমিশন প্রধান আমাকে জানিয়েছেন অক্টোবর পর্যন্ত তারা ১৬০০ গুমের তথ্য পেয়েছেন। তাদের ধারণা এই সংখ্যা ৩৫০০ ছাড়িয়ে যাবে। অনেকেই কমিশনের কাছে গুমের অভিযোগ করতে ভয় পাচ্ছেন, এই ভেবে যে অভিযুক্ত ব্যক্তিদের দ্বারা তারা আবার আক্রান্ত হতে পারেন, ক্ষতিগ্রস্ত হতে পারেন। আমি আপনাদের আশ্বস্ত করতে চাই, আপনারা দ্বিধাহীন চিত্তে কমিশনকে আপনাদের অভিযোগ জানান। কারো সাধ্য নাই আপনাদের গায়ে আবার হাত দেয়। গুম কমিশনের সদস্যদের কাছে ভুক্তভোগীদের যে বিবরণ আমরা পেয়েছি তা অত্যন্ত মর্মান্তিক। জুলাই আগস্টের বিপ্লবের পর ছাত্রছাত্রীরা শহর বন্দরের দেয়ালে দেয়ালে তাদের মনের কথা লিখেছে। তাদেরও আগে যারা গুমের শিকার হয়েছে প্রতিটি গোপন আস্তানার দেয়ালে দেয়ালে তারা লিখে গেছেন তাদের কষ্টের মর্মস্পর্শী বিবরণ। তাদের এইসব কষ্টের কথা শুনে আমাদের হৃদয় কেঁপে উঠেছে। এসবের সঙ্গে জড়িতদের আমরা বিচারের কাঠগড়ায় দাঁড় করাবই। অভিযুক্ত যত শক্তিশালীই হোক, যে বাহিনীরই হোক, তাকে ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই। কেবল দেশে নয়, গুম, খুন ও জুলাই আগস্ট গণহত্যার সাথে জড়িতদের আমরা আন্তর্জাতিক আদালতেও বিচারের উদ্যোগ নিয়েছি। নির্বাচন কবে হবে বাংলাদেশে, যেটা এখন লাখ টাকার প্রশ্ন। কিন্তু সে দেশে নির্বাচন কবে হবে তা নিয়ে স্পষ্ট ইঙ্গিত দিতে পারেননি তিনি। নির্বাচন কবে হবে, বাংলাদেশের সংবাদ মাধ্যম থেকে শুরু করে রাজনৈতিক মহল প্রত্যেকেরই একটাই প্রশ্ন। তবে ইউনূসের কথায় অন্তত স্পষ্ট ধারণা মেলেনি। তাই নির্বাচন নিয়ে এখনো ধোঁয়াশা বর্তমান বাংলাদেশে। আপনারা সবাই জানেন, আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন আয়োজনের মধ্য দিয়ে নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর। আমরা রাজনৈতিক দলগুলোর সঙ্গে আমাদের নিয়মিত যোগাযোগ অব্যাহত রেখেছি। বিভিন্ন ইস্যুতে তাদের মতামত নিয়ে যাচ্ছি। সরকারের সিদ্ধান্ত গ্রহণে এসব মতামত অনেকাংশে প্রতিফলিত হচ্ছে। চলমান সংস্কার প্রক্রিয়ায় তাদের প্রতিটি মতামত সক্রিয়ভাবে বিবেচনায় নেওয়া হচ্ছে। আমরা আশা করছি নির্ধারিত সময়ে ডিসেম্বর-জানুয়ারির মধ্যেই সংস্কার কমিশনগুলো তাদের সুপারিশমালা সরকারের কাছে পেশ করতে পারবে। তাদের সুপারিশ নিয়ে আমরা রাজনৈতিক দলগুলোর সঙ্গে ক্রমাগতভাবে আলোচনায় বসব। সকলের ঐক্যমত্যের ভিত্তিতেই আমরা সংস্কার প্রস্তাব চূড়ান্ত করব। নির্বাচন কবে হবে এই প্রশ্ন আপনাদের সবার মনেই আছে, আমাদের মনেও সারাক্ষণ আছে। আপনারা লক্ষ্য করেছেন, নির্বাচন আয়োজনের লক্ষ্যে আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নিতে শুরু করেছি। কয়েকদিনের মধ্যে নির্বাচন কমিশন গঠন হয়ে যাবে।
তারপর থেকে নির্বাচন আয়োজন করার সমস্ত দায়িত্ব তাদের উপর বর্তাবে। নির্বাচন কমিশন ভোটার তালিকা হালনাগাদ সহ আরও কিছু কাজ শুরু করে দিতে পারবে, যা একটা অবাধ নির্বাচনের সাথে সরাসরি সম্পৃক্ত। প্রথমবারের মতো প্রবাসী বাংলাদেশিরা পোস্টাল ব্যালটের মাধ্যমে যাতে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে সে লক্ষ্যেও সরকার কাজ করছে। তবে আমরা মনে করি না যে একটা নির্বাচন কমিশন গঠন করে দিলেই নির্বাচন আয়োজনে আমাদের দায়িত্ব শেষ। রাষ্ট্র ব্যবস্থায় সংস্কার আমাদের এই সরকারের অন্যতম অঙ্গীকার। আপনারাই আমাদেরকে এই ম্যান্ডেট দিয়েছেন। যেই 6টি সংস্কার কমিশন আমরা শুরুতে গঠন করেছিলাম তারা ইতোমধ্যে তাদের কার্যক্রম অনেক দূর এগিয়ে নিয়েছে। বিভিন্ন গণমাধ্যমে আপনারা তাদের কার্যক্রমের আপডেটও দেখছেন। কয়েকটি সংস্কার কমিশন ডিজিটাল প্ল্যাটফর্ম গঠন করেছে। আমার অনুরোধ, আপনারা এই প্ল্যাটফর্মে উৎসাহ সহকারে আপনাদের মতামত জানাতে থাকুন। প্রথম 6টি সংস্কার কমিশনের মধ্যে একটি হলো নির্বাচন সংস্কার কমিশন। নির্বাচন অনুষ্ঠানের জন্য এই কমিশনের সুপারিশমালা অত্যন্ত জরুরি। তাদের প্ল্যাটফর্মে যান, আপনার মতামত খোলাখুলিভাবে তুলে ধরুন। আপনি দেশের মালিক, আপনি বলে দিন আপনি কি চান, কিভাবে চান। নির্বাচন নিয়ে আপনাদের সকল বক্তব্য বিনা দ্বিধায় বলতে থাকুন। আপনার মনের কথা তুলে ধরুন। আমার অনুরোধ, সংস্কারের কথাটাও একই সঙ্গে বলুন। সংস্কারকে পাশ কাটিয়ে যাবেন না। নির্বাচনের কথা বলার সঙ্গে নির্বাচন ও অন্যান্য ক্ষেত্রে সংস্কারের কথাটিও বলুন। সংস্কার হলো জাতির দীর্ঘমেয়াদী জীবনী শক্তি। সংস্কার জাতিকে, বিশেষ করে আমাদের তরুণ তরুণীদের নতুন পৃথিবী সৃষ্টির সুযোগ দেবে। জাতিকে বঞ্চিত করবেন না। নির্বাচন আয়োজনে যে সংস্কার কমিশনের সুপারিশমালায় রাজনৈতিক দলসমূহ এবং দেশের সকল মানুষের মতামত অপরিহার্য, সেই কমিশন হলো সংবিধান সংস্কার কমিশন। এই সুপারিশমালার যে অংশ সকলের কাছে গ্রহণযোগ্য হবে তার ভিত্তিতে নির্বাচনী আইন সংশোধন করতে হবে। সমান্তরালভাবে ভোটার তালিকাও হালনাগাদ করার প্রক্রিয়া চলতে থাকবে। আমি নিশ্চিত নই সংস্কার প্রস্তাবসমূহ বাস্তবায়নের সুযোগ আমরা কতটুকু পাব। তবে আমি আপনাদের কথা দিচ্ছি, আপনারা সুযোগ দিলে প্রয়োজনীয় কিছু অত্যাবশ্যকীয় সংস্কার কাজ শেষ করেই আমরা আপনাদের কাঙ্ক্ষিত নির্বাচন আয়োজন করব। ব্যুরো রিপোর্ট, R+ নিউজ।